আসসালামু আলাইকুম জামিল। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের তো এই ওয়েডনেসডে আপনার সাথে একটা সিটি আছে স্যার, সিলেবাস বলতেন স্যার। সিলেবাস তো বলে দিছি, তুমি পাও নাই মেসেজ? স্যার তোমাদেরকে বলা নাই চ্যাপ্টার 8। স্যার চ্যাপ্টার 8 অনেক বড় হয়ে যায় স্যার, আমাদের চ্যাপ্টার 9টা দিতেন স্যার। চ্যাপ্টার 9 তো এখনো শেষই করিনি, কি হয়ে দিব 9টা বলো। এখন স্যার চ্যাপ্টার চ্যাপ্টার 8 তো অনেক বড় স্যার। অনেক বড় স্যার। চ্যাপ্টার 8টাই পড়তে হবে তোমার, চ্যাপ্টার 8 পুরোটাই পড়তে হবে এ টু জেড। এখন ক্লাস টেস্টের সিলেবাস তো আমি 2 চ্যাপ্টার দিইনি, 1 চ্যাপ্টার দিচ্ছি। 1 চ্যাপ্টার তো তোমার পড়তেই হবে। স্যার একটু চাপ হয়ে যায় স্যার, থার্সডে আমাদের কুইজও আছে তো স্যার, একটু চাপ হয়ে যায় আমাদের জন্য। ওই তোমরা এক রাত্রে করে পারবা, কারণ রেগুলার তো তোমরা ক্লাস করো, যেহেতু তোমাদের কাজ কি আছে পড়াশোনা ছাড়া। ওকে, চ্যাপ্টার 8ই থাকবে। টেক প্রিপারেশন সময় আছে এখনো, আজকে হলো কেবল সোমবার, মঙ্গল বুধ 2 দিন আছে। তো আমরা আজকে স্টার্ট করব চ্যাপ্টার 9 এর সেকেন্ড ক্লাস। আমরা গত ক্লাসে একটা ইকুয়েশন ডিরাইভ করে দেখাইছিলাম, এই যে ইকুয়েশনটা, এটা হলো এক্স মোমেন্টাম ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশন কিন্তু তোমার ফোর্স কনভেকশনের চ্যাপ্টার 6 এ আমরা ডিরাইভ করেছি, কিন্তু এটা হলো ন্যাচারাল কনভেকশনের জন্য এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনের ডেরিভেশনটা তোমাদের শিখতে হবে। আচ্ছা, আমরা এখন আসবো গ্রাসহফ নাম্বার। গ্রাসহফ নাম্বারটা কি? এটা হলো গভর্নিং ইকুয়েশন অফ ন্যাচারাল কনভেকশন এন্ড দ্য বাউন্ডারি কন্ডিশনস ক্যান বি নন ডাইমেনশনালাইজ। এটাকে আগের যে ইকুয়েশনটা, এটাকে আমরা যদি নন ডাইমেনশনালাইজ করি, তাহলে এটাকে আমরা একই ধরনের ইয়া দ্বারা, যেমন এক্স বাই এলসি, এলসিটা ডিস্টেন্স, এটা ডিস্টেন্স, সুতরাং এভাবে ভাগ করে আমরা নন ডাইমেনশনালাইজ করব প্রতিটা ইয়াকে, টার্মকে। তারপরে ওটা যদি আমরা আগের ইকুয়েশনে বসায় দিই, তাহলে রিঅ্যারেঞ্জ করলে এরকম একটা ইকুয়েশন আসবে। এই ইকুয়েশনের যে তোমার এটা ব্র্যাকেট, উইদিন ব্র্যাকেটে যে ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ জি বিটা টিএস মাইনাস টি ইনফিনিটি এলসি কিউব বাই নিউ, এটা ভি না, কিন্তু অনেকে ভি মনে করে, এটা ভি না, এটা হলো নিউ স্কোয়ার, অর্থাৎ কাইনেমেটিক ভিসকোসিটি স্কোয়ার। এই টার্মটাকেই বলা হয় তোমার গ্রাসহফ নাম্বার, এই যে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে। তোমাদের এই ইকুয়েশন ডেরিভেশন কেমন আসলে দরকার নেই, শুধু এই টার্মটা মনে রাখবা, এটা হলো মুখস্থ রাখতে হবে, এটা হলো গ্রাসহফ নাম্বার। গ্রাসহফ নাম্বার, it is a dimensionless parameter in the bracket represents the natural convection effects and is called the গ্রাসহফ নাম্বার। এটাই হলো গ্রাসহফ নাম্বার, যেটা আগের এই ব্র্যাকেটের ভিতরে ছিল, এটাকে আমরা এখানে এভাবে লিখলাম। এটাকে আমরা বলবো যে উপরের পার্টটুকু হলো বুয়েন্সি ফোর্স, নিচের পার্টটা হলো ভিসকাস ফোর্স। It is the ratio of buoyancy force divided by viscous force. It is the ratio of buoyancy force to viscous force. And buoyancy force তোমরা আগে জানো যে এটা buoyancy force উপরের দিকে কাজ করে। এটা যদি একটা হট প্লেট হয়, হট প্লেটের সংস্পর্শে যে বাতাস বা যেটা আসবে, সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে হালকা হয়ে। উপরের দিকে ওঠার সময় যে ফ্রিকশনে একটা বাধা পাবে এই যে ইয়ার সাথে, ওয়ালের সাথে। এই ফ্রিকশনের জন্য বাধার জন্য একটা ভিসকাস ফোর্স ক্রিয়েট হবে। এই ভিসকাস ফোর্স নিচের দিকে আটকে রাখার চেষ্টা করবে, আর বুয়েন্সি ফোর্স এটাকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ফ্লোটা কন্টিনিউ করার চেষ্টা করবে। কাজে এখানে বুয়েন্সি ফোর্সের অ্যাকশনটা বেশি হবে, বেশি হওয়ার কারণে সে কিন্তু
ভিসকাস ফোর্সকে ওভারকাম করে উপরের দিকে উঠে যাবে। এই জন্য বললো বুয়েন্সি ফোর্স ডিভাইড বাই ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স যদি বেশি হয় তাহলে এটা মুভ হবে না, মুভ না হলে তো তোমার ন্যাচারাল কনভেকশনের হিট ট্রান্সফারই হবে না। সুতরাং বুয়েন্সি ফোর্স অলওয়েজ এখানে বেশি হবে আর ভিসকাস ফোর্সটা কম হবে। কতটুকু বেশি হলে আমরা কি বলবো সেটা আমরা দেখেন। দ্য ফ্লো ডিজাইন ইন ন্যাচারাল কনভেকশন ইজ গভর্নড বাই দ্য গ্রাসহফ নাম্বার। আগে যেমন আমাদের ফোর্স কনভেকশনের ক্ষেত্রে কি ছিল, আমাদের রেনল্ডস নাম্বার দিয়ে বুঝতাম ফ্লোটা আসলে লেমিনার হবে না টার্বুলেন্ট হবে, রেনল্ডস নাম্বারের ভ্যালু দিয়ে আমরা বুঝতাম। ফ্ল্যাট প্লেটের জন্য একরকম ভ্যালু ছিল, আর পাইপের ভিতর দিয়ে ফ্লো হলে সেটা একরকম ভ্যালু ছিল, আর পাইপের এক্সটার্নাল উপর দিয়ে ফ্লো হলে সেখানে ভ্যালুটা আরেক রকম ছিল। এই ভ্যালুগুলো তোমরা কিন্তু মনে রাখতে হবে, ক্রিটিক্যাল ভ্যালুগুলো যে কোনটা কত। রেনল্ডস নাম্বারগুলো আমরা কিন্তু শেষ করেছি, এখন গ্রাসহফ নাম্বার। গ্রাসহফ নাম্বারটা ইউজ হয় শুধুমাত্র ন্যাচারাল কনভেকশন। ন্যাচারাল কনভেকশনে ক্ষেত্রে তোমাদের রেনল্ডস নাম্বারের পরিবর্তে এখানে গ্রাসহফ নাম্বারটা ইউজ হবে, খেয়াল রাখবা। গ্রাসহফ নাম্বার যেটা সেটা হলো বুয়েন্সি ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস ফোর্স। তো এই বুয়েন্সি ফোর্স বাই ভিসকাস ফোর্স এটার রেশিওটা যদি 10⁹ এর চেয়ে বেশি হয় তাহলে ফ্লো ইজ টার্বুলেন্ট। তাহলে 10⁹ টা হলো তোমার ক্রিটিক্যাল গ্রাসহফ নাম্বার। এই ক্রিটিক্যাল গ্রাসহফ নাম্বারটা হলো 10⁹ এর নিচে হলে হলো ল্যামিনার ফ্লো, আর 10⁹ এর উপরে হলো টার্বুলেন্ট ফ্লো। ন্যাচারাল কনভেকশন ওভার সারফেসেস, কোন একটা সারফেসের উপরে ন্যাচারাল কনভেকশন হলে তার কিছু প্যারামিটার এখানে আমরা কিভাবে আমরা নাসেল নাম্বারটা বের করব সেটা আমরা দেখব। ন্যাচারাল কনভেকশন হিট ট্রান্সফার অন এ সারফেস ডিপেন্ডস অন দ্য জিওমেট্রি অফ দ্য সারফেস। সারফেসের জিওমেট্রিটা কেমন তার উপর ডিপেন্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা কিভাবে রাখা আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল বা অ্যাঙ্গেলে রাখা আছে প্লেটটা, তার উপরেও ডিপেন্ড করতেছে ন্যাচারাল কনভেকশন হিট ট্রান্সফার কম হবে না বেশি হবে। It also depends on the variation of temperature on the surface. Temperature of surface যদি সারফেসের টেম্পারেচার যদি ভেরিয়েশন হয় সেই ক্ষেত্রে সেটার উপর ডিপেন্ড করে। and the thermophysical properties of the fluid involved. ফ্লুইড যে ফ্লুইড ইনভলভ হবে, এখানে এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, অন্য কোনো ফ্লুইড হতে পারে, তার থার্মোফিজিক্যাল প্রপার্টিজ এর উপরও ডিপেন্ড করে। তাহলে চারটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। একটা হলো জিওমেট্রি অফ দ্য সারফেস, যে সারফেস থেকে হিটটা ট্রান্সফার হবে অথবা সারফেসে হিট ট্রান্সফার হবে। Its orientation, এটা কিভাবে সাজানো আছে, vertical, horizontal, inclined. It also depends on the variation of temperature of the surface. Temperature of the surface এর উপর ডিপেন্ড করে, as well as thermophysical properties of the fluid involved. With the exception of some simple cases, heat transfer relation in natural convection are based on the experimental studies. Experimental study করে যে একটা ইকুয়েশন, এম্পিরিক্যাল ইকুয়েশন যেটা পাওয়া গেছে সেটাকে বলা হয় নাসেল নাম্বার ইজ ইকুয়াল টু H/L/C/K। এটা আমরা জানি আগে থেকে, এটা হলো C ইনটু GL। GL বলতে এখানে হলো গ্রাসহফ নাম্বার, এটা L দিয়ে বোঝানো আছে, এটা তোমার একটা প্লেট বা সারফেস। আর প্রান্ডস নাম্বার আছে, তাহলে গ্রাসহফ নাম্বার ইনটু প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার n। এখানে সিটা আমি যদি করি সিটা, আর গ্রাসহফ নাম্বার ইনটু প্রান্ডস নাম্বার পরিবর্তে আমরা একটা নতুন একটা নাম্বার পাই, সেই নাম্বারকে বলা হয় রিলেজ নাম্বার। আর এ দিয়ে প্রকাশ করা হয়। আর এ হলো রিলেজ নাম্বার টু দি পাওয়ার n। এখানে সি এবং n এই দুটো কিন্তু তোমার কনস্ট্যান্ট প্রপার্টিজ। তাহলে এই কোশ্চেনটা মনে রাখার জন্য তোমাকে মনে করতে একটা সি আছে, তারপর রিলেজ নাম্বার, তারপর টু দি পাওয়ার n। এখন রিলে নাম্বারটা কি? রিলে নাম্বারটা গ্রাসহফ নাম্বারের সাথে প্রান্ডস নাম্বার গুণ করলে রিলে নাম্বারটা হয়ে যাচ্ছে। রিলে নাম্বার হলো গ্রাসহফ নাম্বার ইনটু প্রান্ডস নাম্বার। তাহলে গ্রাসহফ নাম্বার এটা বসায় দিলে তুমি গ্রাসহফ নাম্বার পরিবর্তে আমরা যে আগের ইয়াটা পেয়ে গেলাম, যেটা এই যে এটা জি বেটা ts minus t infinity nu square within bracket LC to the power cube। এই ইকুয়েশনটা মুখস্থ রাখবা, এই ইকুয়েশনটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে তুমি এখানে পেয়ে যাচ্ছ এটা রেনল্ডস নাম্বার সমান এটা ইনটু প্রান্ডস নাম্বার, এর সাথে প্রান্ডস নাম্বার গুণ করলে এটা রেনল্ডস নাম্বার। The constant C and N depends on the geometry of the surface and the flow regime, which is characterized by the range of the Rayleigh number. The value of n is equal to 1/4 for laminar flow and 1/3 for turbulent flow. এটা মনে রাখতে হবে। n এর ভ্যালুটা কখনো 1/4 হবে, কখনো 1/3 হবে। যখন laminar flow তখন n এর ভ্যালু হবে 1/4, যখন turbulent flow তখন ভ্যালু হবে 1/3। All fluid properties are to be evaluated at field temperature, যেটা আমরা আগেই আমরা বলছি যে
ফিল্ম টেম্পারেচারে ফ্লুইডের প্রপার্টিসটা নিতে হবে। ফিল্ম টেম্পারেচারটা কি? সারফেসের যে টেম্পারেচার ইনটু প্লাস টি ইনফিনিটি, তো জানো যে বাউন্ডারি লেয়ারের বাইরে ফ্রি স্ট্রিম ফ্লুইডের যে টেম্পারেচার, এই দুটো টেম্পারেচার যোগ করে দুইটা ভাগ করলে তুমি ফিল্ম টেম্পারেচার পেয়ে যাচ্ছ। এই ফিল্ম টেম্পারেচারে তোমার সমস্ত প্রপার্টি তোমার নিতে হবে টেবিল থেকে। নেওয়ার পরে তুমি কিন্তু ম্যাথমেটিক্যাল সলিউশন তুমি করতে পারবা। আর আমরা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের যে হিট কনভেকশন হিট ট্রান্সফারের যে ইকুয়েশন একই, নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশন H Ts - T এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। এখানে তোমার এইচ এর ভ্যালুটা বের করার জন্য তোমার নাসেল নাম্বার লাগবে, আর নাসেল নাম্বারের বের করার জন্য এই ফর্মুলা ইউজ করতে হবে। যাই হোক, নাসেল নাম্বারের বিভিন্ন ওরিয়েন্টেশন, বিভিন্ন ডাইমেনশনের জন্য ফর্মুলাগুলো কেমন হবে সেটা একটা টেবিল আছে। সেই টেবিল পরীক্ষার হলে তোমাদের টেবিল সাপ্লাই দেওয়া হবে। যদি কোনো এই ধরনের অঙ্ক থাকে, টেবিল থেকে তোমরা কোন ফর্মুলা ইউজ করতে হবে তুমি সেই টেবিল থেকে তুমি ইউজ করতে পারবা। তবে তোমার এখানে গ্রাস নাম্বারের এই এটুকু মুখস্থ রাখতে হবে। রিলে নাম্বার আর গ্রাস নাম্বার রিলেশনটা তোমার জানতে হবে। আর বাকি বরং ফর্মুলা মনে রাখার দরকার নেই, ফর্মুলা দেওয়া থাকবে। এখানে এটা দেখানো আছে যে কনস্ট্যান্ট এখানে কোনটা কি, নাসেল নাম্বার ইজ হলো সি, রিলেস নাম্বার টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা মনে রাখবা। তাহলে সিটা হলো তোমার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, nটা হলো কনস্ট্যান্ট এক্সপোনেন্ট, আর এ হলো রিলে নাম্বার, রাসেল নাম্বার। এই যে টেবিল, যে টেবিলের কথা বলছিলাম 9-1, এম্পিরিক্যাল কোরিলেশন অফ দ্য এভারেজ নাসেল নাম্বার ফর ন্যাচারাল কনভেকশন ওভার সারফেসেস। এখানে কত ধরনের সারফেস আছে, এটা দুইটা ইয়েতে ভাগ করা, একটা টেবিলে 2 পেজে ভাগ করা। প্রথম পেজে দেখো একটা প্লেট আছে, ভার্টিক্যাল প্লেট, প্রথমটা, যেটার একটা সারফেস আছে। এই ডান পাশে যে সারফেসটা দেখা যাচ্ছে, এই সারফেসের থেকে হিটটা ট্রান্সফার হবে অথবা এখানে হিটটা যাবে। আর ব্যাক সাইডে কিন্তু তোমার ই করা আছে, ব্যাক সাইডে কিছু না, সুতরাং ফ্রন্ট সাইডে এখানে একটা লেন্থ আছে তোমার এল। যদি এরকম একটা প্লেট হয় যার লেন্থ এল, তো এলটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক লেন্থ। এই ক্ষেত্রে তোমার লেন্থটা এলই হবে। আর তোমার রেঞ্জ অফ রিলে নাম্বার বের করে তোমাকে দেখতে হবে রেঞ্জটা কোন রেঞ্জে পড়ে তোমার। এটা যদি 10⁴ থেকে 10⁹ হয়, তাহলে নাসেল নাম্বারের ফর্মুলা এটা ইউজ করতে হবে সরাসরি। নাসেল নাম্বার ইজ 0.59, রিলেস নাম্বার টু দি পাওয়ার 114। আর যদি এটা 10⁻10 থেকে 10⁻13 হয়, সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে নাসেল নাম্বার ইজ 0.1, রিলে নাম্বার টু দি পাওয়ার 13। সুতরাং এখানে কিন্তু ফর্মুলা দেওয়া আছে, তুমি শুধু রিলে নাম্বার বের করে দেখবা এটা কোন রেঞ্জের ভিতরে পড়ে। অথবা তুমি যদি আরেকটা ফর্মুলা ইউজ করতে চাও, এটা এন্টায়ার রেঞ্জ, যে কোনো ভ্যালুর জন্য এটা প্রযোজ্য। নিচের ফর্মুলাটা 9-21, এই 9-21 ফর্মুলাটা আমি ইউজ করার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই ফর্মুলাটাই ইউজ করবা। এখানে তুমি শুধু ক্যালকুলেটর টিপে এই ভ্যালুগুলো বসায় দিলে তোমার রেজাল্টটা এসে যাবে। এটা হলো মোর অ্যাকুরেট রেজাল্ট, ওয়াজ কমপ্লেক্স বাট মোর অ্যাকুরেট। সুতরাং নিচের রেজাল্টটা তোমাকে তাহলে রিলে নাম্বার যাই হোক না কেন, ভার্টিক্যাল প্লেট থাকলে তুমি সরাসরি এটা ইউজ করতে পারো। এখানে কোনো রেঞ্জের ইয়া নেই। সুতরাং এখানে এন্টায়ার রেঞ্জের জন্য, যে কোনো রেঞ্জের জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে ভার্টিক্যাল প্লেট থাকলে। যদি প্লেটটা ইনক্লাইন্ড হয়, এরকম একটা ইনক্লাইন্ড করলো ভার্টিক্যালের সাথে θ ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে তোমার ইউজ ভার্টিক্যাল প্লেট ইকুয়েশনস ফর দ্য আপার সারফেস অফ এ কোল্ড প্লেট and the lower surface of the hot plate. এই প্লেটটার আপার সারফেস এবং লোয়ার সারফেস দুইটাই যদি থাকে, তাহলে আপার সারফেসের জন্য কি করতে হবে, ইউজ ভার্টিক্যাল প্লেট। আগের ইকুয়েশন গুলোই ইউজ করা যাবে। ইকুয়েশন ফর দ্য আপার সারফেস অফ এ কোল্ড প্লেট। এই প্লেটটা যদি কোল্ড হয়, এনভায়রনমেন্ট যদি গরম হয়, তাহলে আপার সারফেসের জন্য যদি তুমি ইউজ করো, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। যদি কোল্ড প্লেট হয়, কোল্ড প্লেট বলতে প্লেটটা ঠান্ডা, কিন্তু তার সারাউন্ডিং এর টেম্পারেচারটা বেশি, এয়ার টেম্পারেচারটা বেশি, তাহলে সেক্ষেত্রে হিটটা ট্রান্সফার হবে এয়ার থেকে প্লেটে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি কোল্ড প্লেটে তোমার আপার সারফেস যদি হয়, তো আপার সারফেসের এই ফর্মুলা ইউজ করবো। এবং লোয়ার সারফেস হট প্লেট যদি হয় ইনক্লাইন্ডের ক্ষেত্রে, লোয়ার সারফেসের জন্য এই হট প্লেট হলে লোয়ার সারফেসের জন্য তোমাকে এই উপরের এই ফর্মুলা 3টা ইউজ করা যাবে। আর জি এর পরিবর্তে তুমি জি কস থিটা তোমাকে নিতে হবে। যেমন ফর্মুলাটা আমাদের জি ছিল, এখানে জি আছে, তাই না? এই জি পরিবর্তে তোমাকে নিতে হবে জি কস থিটা, কিছু না। আর থিটার ভ্যালুটা হইতে হবে 60 ডিগ্রির মধ্যে, 0 to 60। আচ্ছা, এখন এটা দুটো ওরিয়েন্টেশন। আরেকটা হরিজন্টাল প্লেট। এখানে একটা হরিজন্টাল প্লেট, এটা আপার সারফেস, এটা হট প্লেট। প্রথমটা হট প্লেট,
প্লেটটা হলো হট। আর ইনক্লাইন্ড সারফেসের ক্ষেত্রে এল হলো ক্যারেক্টারিস্টিক লেন্থ, কিন্তু হরিজন্টাল সারফেসের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক লেন্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এস বাই পি। এস হলো সারফেস এরিয়া, যে সারফেস তুমি ইয়ে করবা হিট ট্রান্সফার হবে, আর পিটা হলো পেরিমিটার, এটা পেরিমিটার। তাহলে তুমি এখানে বলছো যে সারফেস এরিয়া এ এন্ড পেরিমিটার পি। আপার সারফেস অফ এ হট প্লেট, এটা যদি হট প্লেট হয়, আপার সারফেস অফ দ্য হট প্লেট অথবা লোয়ার সারফেস অফ কোল্ড প্লেট, কোল্ড প্লেট হয় তাহলে লোয়ার সারফেস কনসিডার করতে হবে। লোয়ার সারফেস থেকে তোমার তাহলে কোল্ড প্লেটের ক্ষেত্রে লোয়ার সারফেস, আর হট প্লেটের ক্ষেত্রে আপার সারফেস। এই এটার জন্য তোমার ফর্মুলা প্রযোজ্য হলো 10⁴ থেকে 10⁷ যদি রিলে নাম্বার হয় তাহলে ন্যাশনাল নাম্বারের ফর্মুলা হলো 0.54 রিলেশন নাম্বার টু দি পাওয়ার 14। আর 10⁷ থেকে যদি 10⁻11 এর মধ্যে হয় তাহলে ন্যাশনাল নাম্বার হলো 0.15 রিলে নাম্বার টু দি পাওয়ার 13। তাহলে এই দুইটা ফর্মুলা এখানে দেওয়া আছে ফর হরিজন্টাল প্লেট। দুইটা হট হয়, হট হলে আপার সারফেসের ক্ষেত্রে ইউজ হবে, আর কোল্ড হলে লোয়ার সারফেসের জন্য এই দুটো ফর্মুলা ইউজ হবে। আর একটা কন্ডিশন আছে যে লোয়ার সারফেস অফ এ হট প্লেট, হট প্লেটের ক্ষেত্রে লোয়ার সারফেস যদি হয় অথবা কোল্ড প্লেটের ক্ষেত্রে আপার সারফেস যদি হয়, সেই ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে হবে। 10⁵ রেলেস নাম্বারের রেঞ্জ হল 10⁵ to 10⁻11, সেই ক্ষেত্রে ন্যাশনাল নাম্বারের ফর্মুলাটা হবে এটা 0.27 রিলে নাম্বার টু দি পাওয়ার 14। তাহলে এই যে ন্যাশনাল নাম্বারগুলো দেওয়া আছে কোন প্লেটের জন্য কিরকম হবে, সেটা তোমার এই টেবিল দেওয়া থাকবে, টেবিল থেকে তুমি বুঝতে পারবে যে কোন ফর্মুলা আমি ইউজ করবো। সেই ক্ষেত্রে তোমাকে রিলের নাম্বারটা বের করতে হবে। আর এখানে যদি প্লেট না হয়, এগুলো তো সব প্লেট ছিল, আর প্লেট না হয় যদি ভার্টিক্যাল সিলিন্ডার হয়, সিলিন্ডারের ক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে? এখানে সিলিন্ডারের লেন্থ যদি এল হয় তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক লেন্থটা এলই হবে। আচ্ছা, তাহলে এখানে ফর্মুলাটা হবে the vertical cylinder can be treated as a vertical plate. ভার্টিক্যাল প্লেট প্রথম যেটা, এই প্লেটের ফর্মুলাটাই তুমি ইউজ করতে পারবা, শর্ত দিছে এটা এর ডায়ামিটারটা হতে হবে ইকুয়াল টু অথবা গ্রেটার দ্যান 35L গ্রাস রুট নাম্বার টু দি পাওয়ার 14। তাহলে এই শর্তটা যদি পূরণ করে তাহলে সরাসরি তুমি এই ভার্টিক্যাল প্লেটের যে ফর্মুলা, নিচের ফর্মুলাটা ইউজ করতে পারো, বা উপরের দুইটা যেটা ইউজ হয় সেটা ইউজ করতে পারো, অথবা নিচেরটা ইউজ করাটা আমি সাপোর্ট করি যে নিচেরটা ইউজ করলাম এন্টায়ার রেঞ্জের জন্য। তাহলে সেই ক্ষেত্রে তোমার সিলিন্ডারের ক্ষেত্রে এটা এই শর্তটা পূরণ করতে হবে। আর হরিজন্টাল সিলিন্ডার যদি হয় সেই ক্ষেত্রে তোমার হরিজন্টাল সিলিন্ডারের ক্যারেক্টারিস্টিক লেন্থ হবে তার ডায়ামিটারটা। সেই ক্ষেত্রে রিলে নাম্বারটা যদি 10⁻12 এর সমান অথবা তার চেয়ে কম হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো। এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে হরিজন্টাল সিলিন্ডারের ক্ষেত্রে। রিলে নাম্বারটা তুমি বের করে তারপরে ফর্মুলা ইউজ করবে। স্কোয়ারের ক্ষেত্রে তোমার এর ডায়ামিটারটাই হবে তার ইয়েটা ক্যারেক্টারিস্টিক লেন্থ, রিলে নাম্বার লেস দ্যান 10⁻11 এবং প্রান্ডেস নাম্বার লেস দ্যান ইকুয়াল টু যদি 0.7 হয় তাহলে এই ডান পাশে যে ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সুতরাং এখানে ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, কোন ওরিয়েন্টেশনে কি ধরনের সারফেস সেটা দেওয়া থাকবে, তার সাথে টেবিল দেওয়া থাকবে, এই টেবিল থেকে তুমি যেটা তোমার প্রয়োজন সেটা বের করে নেবে। And vertical plate TS constant যদি হয় তাহলে TS constant তোমরা জানো যে সারফেস টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। For a vertical plate the characteristic length of a plate height L, the table 9-1 will give the three relation average Nusselt number for isothermal vertical plate. Isothermal vertical plate এর জন্য তো এই ফর্মুলা দেওয়া আছে তোমার, ঠিক আছে, এটাই বলছে। The first two relation are very simple despite its complexity. প্রথম দুইটা simple, আর লাস্টটা বলছে despite its complexity we suggest using the third one 9-21. এই 9-21 ইকুয়েশনটাই কমপ্লেক্স ইকুয়েশন যদিও, বাট এটা ইউজ করাটাই হলো তোমার মোর একুরেট রেজাল্ট তুমি পাবা। আচ্ছা, তাহলে আমরা ভার্টিক্যাল প্লেট টিএস কনস্ট্যান্ট থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করব। টিএস কনস্ট্যান্ট এটা মনে রাখবো, সারফেস টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা, ভার্টিক্যাল প্লেট যদি কিউএস কনস্ট্যান্ট হয়, অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট না কিন্তু হিট ফ্লাক্সটা কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে রিলেশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমার নাসেল নাম্বার বের করার জন্য তোমার
এখানে টেম্পারেচারটা ধরতে হবে যে মিড পয়েন্ট অর্থাৎ প্লেটের, যেহেতু প্লেটের টেম্পারেচারটা ভেরি করতেছে, প্লেটের বিভিন্ন জায়গার টেম্পারেচার বিভিন্ন রকম হচ্ছে, যেহেতু কিউএস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, টেম্পারেচার কনস্ট্যান্ট না, এই ক্ষেত্রে সারফেস টেম্পারেচার ধরতে হবে TL/2, অর্থাৎ এই সারফেসটার মিডল বরাবর যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা তোমাকে নিতে হবে, আর বাকি সবকিছু একই। শুধু এটা যদি নাও তাহলে তোমার এই ইকুয়েশন দ্বারায় আসল নাম্বার হচ্ছে HL/K, এখানে H এর পরিবর্তে তুমি এটা বসাতে পারো Q ডট S অর্থাৎ হিট ফ্লাক্স ডিভাইডেড বাই TL/2, L/2 অর্থাৎ ওই সারফেসটার মিড বরাবর যে টেম্পারেচার, TS এর পরিবর্তে TL/2 তে তোমার টেম্পারেচারটা নিতে হবে মাইনাস T ইনফিনিটি। এটা ঠিক আছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে TS এর জায়গায় এটা, বাকিটা তো সব ঠিকই আছে, অন্য সবকিছু ঠিক আছে। এখানে TS এর জায়গায় TL/2 এটুকু তোমার ইউজ করতে হবে, অর্থাৎ মিড পয়েন্টের টেম্পারেচারটাই হবে TS এর টেম্পারেচার, কারণ TS এখানে ভেরি করতেছে। তাহলে এটা হলো কিউএস কনস্ট্যান্টের জন্য এই ফর্মুলা। আর ইনক্লাইন্ড সারফেস যদি হয়, ইনক্লাইন্ড সারফেসের ফর্মুলা তো আমরা ওখানে দেখলাম, এই যে এই ইনক্লাইন্ড সারফেস প্লেটের জন্য। কিন্তু ইনক্লাইন্ডের ক্ষেত্রে অনেক একটা টেকনিক্যাল খুব সুন্দর একটা জিনিস আছে, ব্যাখ্যা আছে এখানে, এটা তোমরা খুব ভালো করে পড়বা। এই টেকনিক্যাল জিনিসগুলো পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে, তুমি যদি ভালো করে না পড়ো তাহলে এটা বুঝবা না। এখানে তোমাদের বইতে এটার ব্যাখ্যা আছে কিভাবে কোন সারফেসে কেমন হবে টেম্পারেচার ইয়া হচ্ছে। এখানে যদি হট প্লেট হয়, এটা একটা হট প্লেট ধরো, হ্যাঁ, হট প্লেটের ক্ষেত্রে তোমার কি হবে, হট প্লেট ইন এ কুলার এনভায়রনমেন্ট, কুলার এনভায়রনমেন্ট আউটসাইডের যে টেম্পারেচারটা সেখানে কম আর প্লেটের টেম্পারেচারটা বেশি। ফর দ্য লোয়ার সারফেস অফ এ হট প্লেট the convection currents are weaker and the rate of heat transfer is slower relative to the vertical plate case. এখানে বলছে যে এই প্লেটটা যদি হট হয় আর নিচের সারফেসটাতে যদি তুমি হিট ট্রান্সফার ক্যালকুলেশন করো, তাহলে কি হচ্ছে, এখানে হিট ট্রান্সফারটা বলছে যে কম হবে আপার প্লেটের চেয়ে। কেন কম হবে তার ব্যাখ্যাটা এখানে কিন্তু আছে, ব্যাখ্যাটা তুমি বইতে ভালো করে পড়ে নেবা। এখানে বলছে যে এই যে অ্যাঙ্গেলটা করছে, এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল থেকে এই থিটা অ্যাঙ্গেল হয়েছে, তাই তো? এই ছবিতে যেটা দেখা যাচ্ছে ভার্টিক্যাল থেকে এই থিটা অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে নেট ফোর্সটা এখানে কি হবে, নেট ফোর্সটা হবে তোমার, আগে আমরা একটা নেট ফোর্স দিয়ে দিয়েছিলাম, পার ইউনিট ভলিউমের যদি নেট ফোর্স বের করতে চাই, আর জি ইন্টু তোমার রো ইনফিনিটি মাইনাস রো। এখানে তোমরা যদি পূর্বের একটা স্লাইড, প্রথম দিকের ফার্স্ট ক্লাসে একটা স্লাইড তোমাদেরকে দেখিয়েছিলাম নেট ফোর্সের, এই যে নেট ফোর্স ইকুয়াল টু রো বডি মাইনাস রো ফ্লুইড জি ভি বডি। এখন এই যদি পার ইউনিট ভলিউমে যদি নিয়ে যাও, তাহলে এই জি ইন্টু এই যে ফ্লুইডের, এখানে প্লেট এবং ফ্লুইডের যে টেম্পারেচার ডেনসিটি ডিফারেন্স, সেই ডিফারেন্স দিয়ে তুমি এখানে নেট ফোর্স বের করতে পারো, সেটাই এখানে দেখাইছে। এখানে যে নেট ফোর্সটা আসছে সেই ফোর্সটা হলো F ইকুয়াল টু জি রো ইনফিনিটি মাইনাস rho, the difference between the buoyancy and gravity acting on a unit volume of the fluid in the boundary layer is always vertical direction. এই ফোর্সটা কিন্তু তোমার অলওয়েজ, এই যে F যে দেখানো আছে, এই ফোর্সটা অলওয়েজ ভার্টিক্যাল ডাইরেকশন, F ফোর্সটা হবে ভার্টিক্যাল ডাইরেকশন। In case of inclined plate এর ক্ষেত্রে সেটা কি হবে, the force can be resolved into two components. এটা দুইটা কম্পোনেন্টে ভাগ হবে, একটা হলো x অর্থাৎ প্লেটের তোমার সারফেস বরাবর along the surface parallel to the surface, আরেকটা হবে প্লেটের পারপেন্ডিকুলার fx, যেটা হবে fx cos theta parallel to the plate, এটা that drives the flow along the plate। এই ফোর্সটা along the plate, সেই ফোর্সটা কি করে ড্রাইভ করবে ফ্লুইডকে মুভ করতে along the plate। এই fx টা বুঝেছি ফোর্স, যে ফোর্সটা নেট ফোর্স, যেটা সেই নেট ফোর্সটা along the plate ফ্লুইডটা মুভ করার জন্য একটা ড্রাইভ ফোর্স দিবে। Fy যেটা Fy is equal to F sin theta হবে, তাহলে এটার sin theta normal to the plate।
তাহলে the force that drives the motion is reduced, তাহলে এখানে যে ফোর্সটা যেহেতু দুই ভাগ হয়ে গেল, তাহলে drives the motion যেটা সেটা রিডিউস করে। we expect the convection current to be weaker, কাজেই এখানে কনভেকশন কারেন্টটা দুর্বল হবে and the rate of heat transfer to be lower relative to the vertical plate। ভার্টিক্যাল প্লেটের জন্য যেমন একটা ফোর্স সরাসরি ভার্টিক্যালের দিকে কাজ করতো, এখানে যেহেতু এটা দুই ভাগ হয়ে গেছে, কাজে এখানে ভার্টিক্যাল ফোর্স যেটা ছিল সেটা আসলে উইকার হয়ে গেছে। প্লেট বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেটা শুধু এফ এক্স টা কাজ করতেছে, এফ ওয়াই টা প্লেট বরাবর কাজ করতেছে না। অ্যাজ এ রেজাল্ট আমার ফোর্সটা, টোটাল ফোর্সটা কমে গেল। আর ভার্টিক্যালে এই ফোর্সটা কমে না, ফুল ফোর্সটাই থাকে। অ্যাজ এ রেজাল্ট ভার্টিক্যালে যদি লোয়ার সারফেস হয় তাহলে হিট ট্রান্সফারটা, ভার্টিক্যালের ক্ষেত্রে তোমার হিট ট্রান্সফারটা বেশি হয়, আর হট প্লেটের ক্ষেত্রে যদি লোয়ার সারফেস হয় হিট ট্রান্সফারটা কম হবে। কিন্তু এটার experiment confirm that what we suspect that the lower surface of a hot plate, but the opposite is opposite যদি হয়, এটা আমরা এতক্ষণ যেটা করলাম এটা লোয়ার সারফেসের হিসাবটা করলাম, লোয়ার সারফেসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, লোয়ার সারফেসের ক্ষেত্রে হিট ট্রান্সফারের ইয়েটা কম হবে। আচ্ছা, কিন্তু যদি আপার সারফেস হয় সেক্ষেত্রে কি হবে? হট প্লেট ধরো, হট প্লেটের আপার সারফেসে তোমার এইদিকে একটা ফোর্স কাজ করতেছে আর ভার্টিক্যালি আরেকটা ফোর্স কাজ করতেছে। প্লেটের তোমার প্লেটের পারপেন্ডিকুলার আর একটা প্লেট বরাবর, প্লেট বরাবর যেটা কাজ করছে এফ এক্স, আর প্লেট পারপেন্ডিকুলার যেটা কাজ করছে এফ ওয়াই। এই দুইটা ফোর্স কাজ করার কারণে কি হচ্ছে, এখানে আপার সারফেসের যে বাউন্ডারি লেয়ারটা হচ্ছে সেই বাউন্ডারি লেয়ারটা তোমার থিকনেসটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এই এখানে দেখো ব্রেকআপ হয়ে যাচ্ছে, বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে বাউন্ডারি লেয়ার। এখানে যেমন কন্টিনিউয়াস বাউন্ডারি লেয়ার ছিল, আর এখানে ব্রেকআপ ধরুন তোমার হিট ট্রান্সফার রেটটা এখানে বেড়ে যাচ্ছে। বাউন্ডারি লেয়ারটা যখন তোমার বারবার ব্রেকআপ হয়ে যাবে তখন আপার সারফেসের যে হিট ট্রান্সফারটা বারবার তোমার ফ্লুইডের মুভমেন্টটা অনেক বেশি হবে। বাউন্ডারি লেয়ার যদি তোমাকে ব্রেকআপ না হয় তাহলে ফ্লুইডের মুভমেন্টটা কম হবে। এর নিচে যেমন বাউন্ডারি লেয়ারটা কন্টিনিউয়াস বাউন্ডারি লেয়ার, এখানে ফ্লুইডের মুভমেন্টের রেস্ট্রিকশন ক্রিয়েট হচ্ছে, আর উপরে ফ্লুইডের মুভমেন্ট তোমার এই যে অ্যারো যে দেখানো আছে বাউন্ডারি লেয়ার ব্রেকআপ হচ্ছে। এজ এ রেজাল্ট তোমার হিট ট্রান্সফার, ফ্লুইডের মুভমেন্ট বেশি হবে, এজ এ রেজাল্ট হিট ট্রান্সফারটা বেশি হবে। কাজে এটা একটু জটিল বিষয়, একটু জটিল মনে হতে পারে, বাট এটা যদি তোমরা বইতে একটু পড়ার পরে তোমরা এটা তোমাদের ভালো করে পড়তেই হবে। পরীক্ষায় এই ধরনের জিনিসই থাকবে, ক্রিটিক্যাল একটু জিনিস। কাজে এটা তোমাদের যদি থাকে যে ইনক্লাইন প্লেটের ক্ষেত্রে তোমার আপার সারফেসে হিট ট্রান্সফার, কনভেকশন হিট, ন্যাচারাল হিট, কনভেকশন হিট ট্রান্সফার কেন বেশি হয় লোয়ার সারফেসের চেয়ে, তোমাকে এটা ড্র করে এটা তোমাকে ব্যাখ্যা তোমাকে করতে হবে। এই ব্যাখ্যাটা তুমি বইতে আছে সুন্দরভাবে, বই পড়বা, এখানে আছে অল্প, বাট এইটুকু সাফিসিয়েন্ট না। তখন বইতে ম্যাথামেটিক্যাল এফ এক্স এফ ওয়াই এগুলো দিয়ে তোমাকে বোঝানো আছে, কাজেই তুমি বইটা তুমি পড়বা। তাহলে তুমি আরেকটা জেনারেল কনসেপশন থেকে, জেনারেল আইডিয়া থেকে বোঝা যায় যে নিচের সারফেসে তোমার যে ফ্লুইডটা মুভ করবে, ফ্লুইডটা আসলে উপরে উঠতে পারছে না। কেন? এখানে একটা উপরে যেহেতু প্লেট সারফেস, প্লেটের ভেদ করে তার উঠতে পারছে না, কাজে সে ফ্লুইডটা মুভ করতে পারছে না। মুভ না করলে তো আসলে হিট ট্রান্সফার কম হবে। এখানে ফ্লুইডটা মুভ করতে বাধা দিচ্ছে কি প্লেট নিজেই। আর আপার সারফেসে এই সমস্যাটা নেই, আপার সারফেসের উপরের দিকে ওপেন, সুতরাং ফ্লুইড ইজিলি মুভ করে চলে যেতে পারছে। নিচের ফোর্স, নিচের প্লেটের নিচের সারফেসের ফোর্স আর উপরের সারফেসের ফোর্সটা একই, ফোর্সের কোনো ডিফারেন্স নাই। কিন্তু নিচের সারফেসের প্রবলেম হলো যে ফ্লুইডটা উপর দিকে উঠবে, প্লেট ইটসেলফ বাধা দিচ্ছে, শুধু এই দুই এন্ডে যায়, সে দুই এন্ডে বের হয়ে যেতে পারছে, কিন্তু পুরো প্লেটটা তাকে বাধা দিচ্ছে ফ্লুইডটাকে উপর দিকে উঠে যেতে। কাজেই এখানে তোমার অলওয়েজ ফ্লুইডের মুভমেন্ট কম হবে নিচের পার্টে, আর উপরের পার্টে যেহেতু এটা ওপেন, সুতরাং এখানে ফ্লুইডের মুভমেন্ট বেশি হবে। ইন জেনারেল কনসেপশন তুমি এইভাবেই বলতে পারো। আর যদি ফোর্স দিয়ে তুমি দেখো তাহলে এখানে নিচের দিকে যেমন এফ এক্স বরাবর যে ফোর্সটা কাজ করে সেটা এফ ওয়াই বরাবর যে ফোর্সটা কাজ করে, এটা দুই ভাগ হয়ে যাচ্ছে টোটাল ফোর্সটা। এফ ওয়াই বরাবর যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সের কারণে আসলে ফ্লুইডের মুভমেন্ট হচ্ছে না, কারণ ফ্লুইড এখানে প্লেটের কারণে বাধা পাচ্ছে। সুতরাং এফ এক্স কম্পোনেন্টের ফোর্সের কারণেই ফ্লুইডের যতটুকু মুভমেন্ট হচ্ছে ততটুকু এটা আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, এজ এ রেজাল্ট তোমার হিট ট্রান্সফার আসলে কমে যাচ্ছে। আর এখানে
দুইটা ফোর্স কাজ করতেছে উপরের সারফেসে। একটা হলো এফএক্স ডাইরেকশনে যেটা কাজ করতেছে সেটা প্লেট বরাবর কাজ করতেছে, সেটার কোনো বাধা নাই। আর এফ ওয়াই সেটার কোনো বাধা নাই। সুতরাং এখানে এফ ওয়াই এফ এক্স বরাবর কাজ করতেছে, এফ ওয়াই বরাবর দুইটা ফোর্স কাজ করতেছে। এখানে যেহেতু বাউন্ডারি লেয়ারটাকে তোমাকে এফ ওয়াইটা বাউন্ডারি লেয়ারকে তোমার ব্রেক করে দিচ্ছে, এজ এ রেজাল্ট ফ্লুইডটা বাইরে চলে যেতে পারছে এবং বাইরের ফ্লুইড আবার ঢুকতে পারতেছে। এজ এ রেজাল্ট তোমার হিট ট্রান্সফার অ্যাকশনটা, ফ্লুইডের মুভমেন্ট অনেক বেশি হচ্ছে, হিট ট্রান্সফার বেশি হচ্ছে। এই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হরিজন্টাল প্লেটের ক্ষেত্রে কি হবে? হরিজন্টাল প্লেটের ক্ষেত্রে ফর হট সারফেস ইন এ কুলার এনভায়রনমেন্ট দ্য নেট ফোর্স অ্যাক্ট আপওয়ার্ড ফোর্সিং দ্য হিটেড ফ্লুইড টু রাইজ। এখানে তো মানে উপরের যদি সারফেসে হট প্লেট হয়, তো উপরের সারফেসটা কি হচ্ছে, ফ্লুইড কিন্তু মুভ করতে কোনো বাধা নেই, কারণ হট প্লেটের সংস্পর্শে আসতেছে, এটা উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা তোমার উপরের দিকে হিট ট্রান্সফার অবশ্যই বেশি হবে। আর নিচেরটা যদি নিচের সারফেস যদি হয় হট প্লেটের, নিচের সারফেসে ফ্লুইড কিন্তু মুভ করতে পারছে না, বাধা দিচ্ছে, এটা আগে বললাম। শুধুমাত্র সাইড দিয়ে ফ্লুইডটা মুভ করতে পারছে। আর এই পুরো প্লেটটা জুড়ে তোমার এই দুই এন্ডে ছাড়া ফ্লুইড কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে। এজ এ রেজাল্ট নিচের সারফেসের হিট ট্রান্সফারটা কম হবে, উপরের সারফেসের হিট ট্রান্সফারটা বেশি হবে। আর যদি এটা কোল্ড প্লেট হয় তাহলে উল্টা ঘটনা ঘটবে, অপোজিট অ্যাকশনটা হবে। আর এটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক জানতে আমি তোমাদেরকে বলছি যে এই প্লেটের ক্ষেত্রে এলসি এস বাই পি, সেটা প্লেটে তোমার ইয়েতে দেওয়া আছে, এই যে হরিজন্টালের ক্ষেত্রে এস বাই পি, এটা তো টেবিলে দেওয়াই আছে এখানে। তারপর দেওয়া আছে এলসি এস বাই পি। তো এটাও তোমরা করবা, ইনক্লাইনটাও ইম্পর্টেন্ট, হরিজন্টাল প্লেটের ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে আপার সারফেস কেন হট প্লেটের ক্ষেত্রে আপার সারফেসে কেন ন্যাচারাল কনভেকশন হিট ট্রান্সফার বেশি হবে, নিচের সারফেস কম হবে, একটু ব্যাখ্যা করো। তাহলে তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে, এই ছবি এঁকে তোমাকে ব্যাখ্যা করতে হবে কেন এটা হচ্ছে। এটা তো ইজিলি বোঝা যাচ্ছে, এটাতে কোনো ওই জিওমেট্রি এফএক্স এফওয়াই নাই। এটা আগে এই প্লেটের কারণে এটার ফ্লুইডটার মুভমেন্ট বাধা হওয়ার কারণে প্লেট নিজেই বাধা দিচ্ছে, এজ এ রেজাল্ট আর ফ্লুইডের মুভমেন্ট কম হচ্ছে, তার কারণে এখানে হিট ট্রান্সফার কম হবে। আর উপরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্লুইডের মুভমেন্ট ফ্রিলি মুভ করতে পারছে, কাজে নতুন ফ্লুইড ঢুকবে, আবার হিটেড ফ্লুইড চলে যাবে, এই সার্কুলেশন কন্টিনিউ করবে, এজ এ রেজাল্ট তোমরা এখানে সার্কুলেশন বেশি এবং হিট ট্রান্সফার বেশি। LC equal to A by 4 for horizontal square plate surface of length A. Square যদি হয় horizontal প্লেটটা, সেই ক্ষেত্রে LC হবে A by 4, আর LC হলো D by 4 for horizontal circular surface of a diameter. একটা সার্কুলার সারফেস যদি হয়, horizontal surface সার্কুলারটা গোল হয়, সেটা সেই সার্কুলার সারফেসের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক লেন্থ হবে D by 4. horizontal cylinder and sphere. horizontal cylinder এবং স্পিয়ারের ক্ষেত্রে কি হবে? এটা একটা হট সিলিন্ডার, এই ছবিতে দেখানো আছে। The boundary layer over a horizontal cylinder starts to develop at the bottom. এই bottom থেকে boundary layer develop শুরু হয়, increasing its thickness along the circumference. এই bottom-এ সবচেয়ে কম থাকে, এরপরে তুমি দুই সাইডে তোমার thickness আস্তে আস্তে বাড়তে থাকে, and forming a rising plumb at the top. At the top-এ তোমার এখানে বাউন্ডারি লেয়ারটা এখানে ভেঙে যায়, টপের দিকে ভেঙে যায়, এদিক দিয়ে ফ্লুইড বেরিয়ে যায়। তাহলে এখানে তোমার ছিল কম, ফ্লুইডটা এদিকে বাউন্ডারি লেয়ারটা বেড়ে যাচ্ছে, তারপরে এখানে বাউন্ডারি লেয়ারটা ভেঙে যেয়ে এখানে ইয়াটা বেরিয়ে যাচ্ছে, তোমার ফ্লুইডটা বাউন্ডারি লেয়ারকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে। Therefore, the local Nusselt number is highest at the bottom. Local Nusselt number bottom is সবচেয়ে বেশি, and lowest at the top of the cylinder. Top of the cylinder is সবচেয়ে কম, when the boundary layer flow remains laminar. আচ্ছা, the opposite is true in the case of a cold horizontal cylinder. এই সিলিন্ডারটা হট হলে এরকম হবে, আর কোল্ড হলে উল্টাটা হবে, উপরের দিকে শুরু হবে, তোমার সরু বাউন্ডারি লেয়ার স্টার্ট হবে উপর থেকে, তাহলে এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে, বাইরে চিত্রটা উল্টে দিকে যেটা হয়, নিচের দিকে এসে তোমার বাউন্ডারি লেয়ার ভেদ করে ফ্লুইডটা বের হয়ে যাবে, এদের অপোজিট অ্যাকশনটাই হবে। তাহলে
যে সারফেস থেকে হট সারফেসের যে কোনো এর ক্ষেত্রে হট সারফেস যদি হয় সেখানে একরকম ঘটনা ঘটবে, আর সারফেসটা যদি কোল্ড হয়, এনভায়রনমেন্টটা যদি হট হয় সেখানে আরেক রকম ঘটনা ঘটবে। এটা সব ক্ষেত্রে, এই ক্ষেত্রেও তাই অপোজিটটা হবে, এই ক্ষেত্রেও তাই অপোজিটটা হবে। আমরা হটটা নিয়ে আগে চিন্তা করব, হট প্লেট যদি হয় তাহলে কি হবে, তারপরে কোল্ডটা তার অপোজিট হবে, আর কিছুই নেই, এই আর কি। আচ্ছা, আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম দেখি। A 6 meter long section of 8 meter diameter horizontal hot water pipe shown in figure 9-13 passes through a large room whose temperature is 20 degrees centigrade. If the outer surface temperature of the pipe is 70 degrees centigrade, determine the rate of heat loss from the pipe by natural convection. অর্থাৎ কিউ বের করতে হবে। আমি কি বের করতে হবে সেটা আগে দেখি। আমাদের বের করতে হবে কিউ ইকুয়াল টু এইচ এস টি এস মাইনাস টি ইনফিনিটি, এটা বের করতে হবে। এই কিউ বের করার জন্য আমাদের লাগবে মেইনলি লাগবে এইচ। এইচ এর ভ্যালুর জন্য আমাদেরকে এইচ এর ভ্যালুটা বের করতে হবে। এইচ এর ভ্যালু বের করতে গেলে আমরা বলছি যে আমাদের রিলে নাম্বারটা ফর্মুলা আমাদের টেবিল দেওয়া আছে, কিন্তু টেবিল ইউজ করবো আমি কোনটা, সেখানে রিলে নাম্বারটা আমাদের লাগবে। প্রপার্টিস আমরা নিব, ফ্লুইড কি ছিল আমাদের, ওয়াটারের প্রপার্টিস নিব আমরা একটা ফিল্ম টেম্পারেচার বলছে টিএস হলো 70, অর্থাৎ এই সারফেসের টেম্পারেচার হলো 70 ডিগ্রি, এটা কনস্ট্যান্ট টেম্পারেচার। আর ইনফিনিটি হলো তোমার রুমের টেম্পারেচার, যেটা হলো 20 ডিগ্রি। তাহলে 70 প্লাস 20 90/2 ইকুয়াল টু, এখানে ভুল আছে, এখানে তো আসলে 45 হওয়ার কথা, এটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা টেবিল A-15 অর্থাৎ ওয়াটার টেবিল যেটা আছে সেই টেবিল থেকে আমরা কে এর ভ্যালু, রান্ডস নাম্বার, নিউ, বেটা, আমাদের ফর্মুলায় যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা বের করে নেব। আর এখানে যেহেতু এটা ডায়ামিটার, একটা টেবিল ডায়ামিটার দেওয়া আছে, একটা হরিজন্টাল টিউব, সেক্ষেত্রে ডায়ামিটারটাই হবে ক্যারেক্টারিস্টিক লেন্থ, এটা আমরা টেবিলেও দেখতে পারবো। টেবিলে যেটা এইরকম যে হরিজন্টাল সিলিন্ডার, ডায়ামিটারটাই হলো ক্যারেক্টারিস্টিক লেন্থ। তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করবো, রাসেল নাম্বার ইজ ইকুয়াল টু এই যে বড় ফর্মুলাটা, এই বড় ফর্মুলাটা ইউজ করে আমরা আগে তোমার রিলে নাম্বারটা বের করছি। রিলে নাম্বারটা বের করলে তো আমার এখানে এলসির জায়গায় ডি কিউব হবে, যেহেতু ক্যাশ লেন্থ হলো ডি, তাহলে এখান থেকে রিলে নাম্বার পাইছে 1.86 × 10⁶। আমাদের ন্যাচারাল কনভেকশন রাসেল নাম্বার ইন দিস কেস ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম 9-25। আমি যেটা বললাম তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যে ফর্মুলাটা, সরি টেবিলে আবার যাই, টেবিলটা এই যে এই টেবিলের যে ফর্মুলাটা সেটা রাসেল নাম্বারের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ওই ফর্মুলাটা ইউজ করলে আমরা রাসেল নাম্বার পেয়ে যাচ্ছি। রাসেল নাম্বার 17.39। রাসেল নাম্বার পেলে আমরা এটা পেয়ে যাবো, এইচ এর ভ্যালু পেয়ে যাবো, এইচ ইজ ইকুয়াল টু কে বাই ডি রাসেল নাম্বার, তাহলে আমরা 5.86 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড পেয়ে গেলাম এইচ এর ভ্যালু। আর আরেকটা ভ্যালু লাগবে সারফেস এরিয়া পাই ডিএল, যেটা আমাদের শর্ত আছে। তাহলে এখানে কিউ ডট ইকুয়াল টু এইচ এস টি এস বাই টি, এই ফর্মুলায় বসাই দিলে তোমার 442 ওয়াট আমাদের হিট ট্রান্সফার হচ্ছে বাই ন্যাচারাল কনভেকশন, খুবই কম। তাহলে এই পাইপের থেকে তোমার হিট ট্রান্সফার হচ্ছে পার সেকেন্ডে কত, 442 ওয়াট। আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলছিলাম যে ন্যাচারাল কনভেকশনের হিট ট্রান্সফারটা খুবই কম হয়, সেই ক্ষেত্রে তোমার এখানে একটা বড় অ্যামাউন্ট হিট ট্রান্সফার হয় তোমার রেডিয়েশনের মাধ্যমে। ন্যাচারাল কনভেকশনে যেহেতু হিট ট্রান্সফার কম, কাজে এখানে তোমার হিট ট্রান্সফারের ক্যালকুলেশন করার সময় তোমার রেডিয়েশনটা কনসিডার করতে হবে। রেডিয়েশন যদি কনসিডার না করো তাহলে তুমি আসল চিত্রটা পাবা না। ন্যাচারাল কনভেকশন হিট ট্রান্সফার করলে তুমি কিন্তু আসলে হিট ট্রান্সফার অনেক বেশি হচ্ছে, কারণ তার চেয়ে ডাবল হবে রেডিয়েশনে হিট ট্রান্সফারটা এখানে ধরতে হবে। ফোর্স কনভেকশনের ক্ষেত্রে লাগে না, কারণ ফোর্স কনভেকশনে হিট ট্রান্সফারটা অনেক বেশি, রেডিয়েশন অনেক কম কম্পেয়ার করলে। কাজে ফোর্স কনভেকশনে তোমার ফোর্স কনভেকশন হিট ট্রান্সফারটা তুমি দিলেই হবে, রেডিয়েশন তোমার যতটুকু হবে নেগলিজেবল।
কিন্তু ন্যাচারাল কনভেকশনে রেডিয়েশন হিট ট্রান্সফারটা একটা বিরাট ভূমিকা পালন করে, কাজে সেই ক্ষেত্রে তোমাকে রেডিয়েশনের পার্টটা এখানে তোমার ক্যালকুলেশন করতে হবে। এখানে হিট লস আমরা পাইলাম যে 442 ওয়াট বাই ন্যাচারাল কনভেকশন। এখন যদি আমরা দেখি যে রেডিয়েশনের হিট ট্রান্সফারটা কত হচ্ছে, দেখো রেডিয়েশনে যদি ফর্মুলা ইউজ করি Q ডট রেট এপসাইলন AS সিগমা TS টু দি পাওয়ার 4 মাইনাস T সারাউন্ডিং টু দি পাওয়ার 4। এখানে আমার এপসাইলন আমি ধরলাম যে এমিসিভিটি যেটা 1, এটা যদি অ্যাসিউমিং দ্য আউটার সারফেস অফ দ্য পাইপ টু বি ব্ল্যাক সারফেস যদি হয় তাহলে এটা এমিসিভিটি 1, পাইপের সারফেসটা যদি এমিসিভিটি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সবকিছু আমাদের ভ্যালু জানা সার্ভিস এরিয়া সিগমা কনস্ট্যান্ট 5.67 10 টু দি পাওয়ার -8। তোমার রেডিয়েশন তো মনে হয় তারিখ পড়াচ্ছে, রেডিয়েশনের ভিতরে কিন্তু এই ভ্যালুটা বারবার আসবে, এটা মস্তে রাখতে হবে তোমাদের 5.6 10 টু দি পাওয়ার -8 এই ভ্যালুটা। তাহলে তোমার এটা বসা দিলে আসতেছে 553 ওয়াট। তাহলে তোমার ন্যাচারাল কনভেকশন হলো 442 ওয়াট আর রেডিয়েশন হচ্ছে 553 ওয়াট। সুতরাং এটাকে তুমি নেগলেক্ট করতে পারো না, এটাকে বাদ দিতে পারো, বরং ন্যাচারাল কনভেকশন রেডিয়েশনের হিট ট্রান্সফারটা বেশি। হ্যাঁ, তবে